থেকে একটা লম্বা উদ্ধৃতি না দিয়ে পারছি না, বলা দরকার এই উদ্ধৃতিটিকে বিবেচনায় আনেননি একাধিক উত্তর ঔপনিবেশিক কারণ। উদ্ধৃতিটা এমন, capitalism in its early days saw in the colonies a source of raw materials which, once turned into manufactured goods, could be distributed on the European market. After a phase of accumulation of capital, capitalism has today come to modify এই যে ক্যাপিটালিজমের যে মডিফিকেশনের যে কনসেপশন এটাকে ট্রান্সফরমেশন করার চেষ্টা করছেন, capitalism has today come to modify its conception of the profit carrying earning capacity of a commercial enterprise. The colonies have become a market. এই যে colonies have become market, এইটার এই যে এই ধারণাটাও এখন এই ধারণাটা আমাদের কাছে মোটামুটি ভাবে সাধারণ স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যখন ফানন লিখছিলেন তখন ফানন এখানে লেনিনকে উদ্ধৃত করছিলেন এবং বিশেষ করে লেনিনের ইম্পিরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম থেকে এই কথাগুলো, এই ধারণাগুলো কিছুটা এসছে। এবং এই কারণেই আমার সঙ্গে কথোপকথনে আফ্রিকার একজন অত্যন্ত এনগেজড আর্টিস্ট, কবি, নাট্যকার এবং ঔপন্যাসিক অ্যাক্টিভিস্ট নবুগি ওয়াথিঙ্গ বলেছিলেন একটা কথা যেটা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে ফনর the wretched of the arts-এর পাশাপাশি লেনিনের ইম্পিরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম পাশাপাশি রেখে পড়লে ভালো হয় এবং এটা একটা ক্রস রিডিং খুব রাজনৈতিকভাবে ইউজফুল হতে পারে এবং মানে দেখাও যেতে পারে যে ফানো কোন জায়গা থেকে আসছে। এরপরে the wretched of the art গ্রন্থে ফানো আরো বলছেন, a blind domination founded on slavery is not worthwhile for the bourgeoisie of the mother country. The monopolistic group within this bourgeoisie does not support a government whose policy is solely that of the soul. What the factory owners and finance magnates of the mother country expect from the government is not that it should decimate the colonial peoples, but that it should safeguard with the help of economic conventions their own legitimate interests. অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে আসলে পুঁজিবাদের এবং উপনিবেশবাদের যে সম্পর্কের যে নতুন কনফিগারেশন তৈরি হচ্ছে সেটি রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ধরার চেষ্টা করছে। এখানে তারা বলছেন যে স্লেভারি যেভাবে উপনিবেশবাদকে একটা অর্থনৈতিকভাবে দারুণভাবে হচ্ছে এবং ঐতিহাসিকভাবে সেটা সত্য বটে, সেটি পরিবর্তিত হয়ে গেছে। এখন উপনিবেশবাদীরা সোর্স দিয়ে ডমিনেট করতে চাচ্ছে না, ঔপনিবেশিকবাদীরা এখন একটা ইকোনমিক হেজেমনি তৈরি করতে চাচ্ছে, একটা মোনোপলি আছে এবং মোনোপলি ক্যাপিটালিজমের ধারণাকে এখানে তিনি উপনিবেশবাদের যে প্রক্রিয়া তার সঙ্গে যুক্ত করছেন। ফ্রান্স ফানন এটি একটি বিশেষ অবদানও বটে যে উপনিবেশবাদের যে রাজনৈতিক অর্থনীতি যার খানিকটা ইংলিশ আমরা পেয়েছি লেনিনের কাছে ইম্পিরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজমে, তাকে যে wretched of the art-কে সম্প্রসারিত করছেন ফ্রান্স ফানন, এটি বলতে হবে। অর্থাৎ রাজনৈতিক অর্থনীতিকে বাদ দিয়ে আমরা উপনিবেশবাদ এবং বর্ণবাদকে ধরতে পারব না, এই কথা এই ধারণাটা এসেছে ফ্রান্স ফানন। এবার আমি একটু শ্রেণী প্রশ্নে যাই, কারণ শ্রেণীর প্রশ্নেও ফানন তালিম নিয়েছেন মাও সেতুংয়ের কাছ থেকে এবং প্রমাণ আছে যে মাও সেতুং পাঠ করছেন ফ্রান্স ফানন। এবং শ্রেণী যেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার যে ব্যাপার ছিল বিভিন্ন স্তর এবং অ্যাকচুয়ালি এক্সিস্টিং ক্লাসেস, এগুলো কি এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু ফানোর মধ্যেও আছে। আমরা আরেকজন তার থেকে কথা বলতে পারি, আরেকজন অ্যাক্টিভিস্ট রেভলিউশনারি বিপ্লবীর কথা বলতে পারি, তার নাম হামিদ কাবরাল এবং ফানোর উভয় শ্রেণী গোষ্ঠীর দারুণ অ্যাটেন্টিভ ছিলেন, দারুণ মনোযোগী ছিলেন এবং তালিম নিয়েছেন মাও সেতুংয়ের কাছ থেকে যে অ্যাকচুয়ালি এক্সিস্টিং ক্লাসকে কিভাবে আমরা ধরব। যার জন্য ফানো যেটা করেছেন যে wretched of the art এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে যে তিনি একই সঙ্গে শ্রেণী সংহতি, আমরা যাকে ক্লাস অ্যালায়েন্স বলি, সেটি দেখেছেন এবং একই সঙ্গে শ্রেণীর সংঘর্ষ, ক্লাস কনফ্লিক্ট, ক্লাস অ্যান্টাগনিজম, এগুলো তিনি দেখেছেন এবং বলছেন যে ক্লাস কনফ্লিক্ট এবং ক্লাস অ্যালায়েন্সের বিষয়টি দারুণভাবে ওভার ডিটারমিন। এই ওভার ডিটারমিন বর্গটি এসছে ফরাসি মার্ক্সবাদী তাত্ত্বিক অলথুসের কাছ থেকে, যদিও বর্গটি তার একমাত্র নয়, ফ্রয়েডের কাছ থেকে নেওয়া হয়েছে। মার্ক্সও একটা বিশেষ অর্থে মেনি ডিটারমিনেশনস এর কথা বলছেন, গ্রুপ ব্রিফে মেনি ডিটারমিনেশন, কিভাবে একটা মুহূর্তকে একটা অভিজ্ঞতাকে একটা ঘটনাকে কমপ্লিট তার কথা বলছেন। যেটা ওভার ডিটারমিন এই অর্থে অনেক
লক্ষ্মী এখানে কাজ করছে। যেমন ফানম দেখাচ্ছেন, এবার একটু উদাহরণ দিই, যে রেসেট অফ দি আর্থে যে মেট্রোপলিটন বুর্জোয়াজি আছে এবং কলোনাইজড টেরিটরিতে বুর্জোয়া শ্রেণী আছে। এই দুইটি শ্রেণীর সাথে সম্পর্ক কি? এই দুইটি শ্রেণীর সাথে সম্পর্ক কি মিত্রতার সম্পর্ক, শ্রেণী সম্পর্ক, নাকি শত্রুতার সম্পর্ক? দুটি শ্রেণী কি এক? এই ধরনের প্রশ্ন তুলেছেন এবং এক্ষেত্রে তিনি বলছেন যে সংগ্রামের গতিবিধি অনুসারে বোঝা যাবে যে এই দুটি শ্রেণীর সম্পর্কটা কি, এটি সংঘর্ষে নাকি সংঘর্ষের সম্পর্ক হতে পারে, সংঘর্ষের সম্পর্ক। এও বলেছেন যে কলোনাইজড টেরিটরিতে কম্পারেটিভলি প্রিভিলেজড ক্লাস বলছেন তিনি, যে ওয়ার্কিং ক্লাস পিপল তাদের কথা, আবার বলছেন পেজেন্ট ক্লাস। এই দুটির কি সম্পর্ক, এই সম্পর্কের কথা বলছেন। এবং এখানে লেনিন এবং গ্রামশি এক ধরনের প্রতিদ্বন্দ্বী, আমি বলবো গ্রামশির কথা আমি আনছি এই কারণে গ্রামশির সাথে তার যথেষ্ট মিল দেখা যায়, এবং যদিও গ্রামশি লেনিন বলেছেন ফ্রান্স করা, এবং এই জায়গায় তিনি এই অ্যালায়েন্স, রেভলিউশনারি অ্যালায়েন্সের কথা চিন্তা করছেন পেজেন্ট ক্লাস এবং ওয়ার্কিং ক্লাসের, এবং যদিও সেখানে কন্ট্রাডিকশন এটা একটা করছেন। তাহলে কলোনাইজড টেরিটরিতে যে ওয়ার্কিং ক্লাস পিপল আছে তার সঙ্গে কলোনাইজড টেরিটরিতে যে ওয়ার্কিং ক্লাস আছে তার সম্পর্ক কি হবে, এই দিকে ওখানেও তাকিয়েছে এবং বলছেন যে এই সম্পর্ক হতে পারে সংঘর্ষে, হতে পারে সংহতি, কিন্তু এখানেও সংহতি সম্ভব, এখানেও রেভলিউশনারি অ্যালায়েন্স সম্ভব। সুতরাং শ্রেণী সংহতি এবং শ্রেণী সংঘর্ষ নিয়ে ফনর যে ইনসাইট অ্যানালিসিস, ইনসাইট না, আমরা লক্ষ্য করি যে রেসেট অফ দি আর্থে সেই শ্রেণী সংহতি এবং শ্রেণী সংঘর্ষের অ্যানালিসিসকে সাধারণত পাত্তা দেয়নি উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকরা, এবং সাধারণত আলোচনা হয় না, কারণ শ্রেণীর আলোচনা মানেই যান্ত্রিক। এটা একটা ব্যাপার, শ্রেণীর আলোচনা যান্ত্রিক। শ্রেণীর আলোচনা কি করে যান্ত্রিক হয় দাদা, আমি এখনো একটু খতিয়ে দেখারও দরকার। যান্ত্রিক কি বলা হয় শ্রেণীর আলোচনা যান্ত্রিক? শ্রেণী তো ওভার ডিটারমিন্ড। এই যে আবার মেট্রোপলিটন যে ওয়ার্কিং ক্লাস তার সঙ্গে আবার পেজেন্ট ইন দি কলোনাইজড টেরিটরি তাদের কি সম্পর্ক, যে এই সম্পর্কগুলো তিনি থিওরাইজ করেছেন এবং কথাটা বোঝাবার চেষ্টা করছেন। সেটি হচ্ছে যে শ্রেণী সংগ্রাম ছাড়া আসলে মুক্তি সম্ভব, এবং সেই শ্রেণী সংগ্রামটা কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তা নির্ভর করতে একটি ঐতিহাসিক ব্লকে অ্যাভেলেবল যে ফোর্সেস গুলো আছে তার একটা বড় ভাগ। এবং তিনি এও বলছেন যে আমরা যদি এই শ্রেণী, যে শ্রেণী নির্যাতিত অপ্রেসড শ্রেণী, এদেরকে যদি একসঙ্গে আনা যায় তাহলে শ্রেণী সংগ্রাম বুর্জোয়ার বিরুদ্ধে, অর্থাৎ আন্তর্জাতিক ভাবে যদি আমরা এখানে যাই, তাহলে আমরা বলতে পারি যে পুঁজিবাদের বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যোগদান হবে। যে এই বিষয়গুলো ফ্রান্স ফানন আলোচনা করেছেন, অ্যানালাইজ করেছেন কোথায়, যে রেসেট অফ দি আর্থে, যেগুলো নিয়ে আমরা আরো কথা বলতে পারি, যেগুলো নিয়ে কাজ করার যথেষ্ট অবকাশ আছে। এবার আসি আরেকটি প্রসঙ্গে, গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, যা যেমন আলোচনায় কিছু কিছু এসছে কিন্তু কিছু বিভ্রান্তিও সৃষ্টি করেছেন। সেটি হচ্ছে এই যে ফানন জাতি বর্গটি বা পদটি ব্যবহার করেছেন, ফানন জাতি রাষ্ট্র বর্গ বা পদটি ব্যবহার করেছেন, ফানন জাতীয় বর্গটি ব্যবহার করেছেন, এবং ফানন জাতীয়তাবাদ বর্গটিও ব্যবহার করেছেন। এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকদের কাজে এইসব বর্গগুলোকে একাকার করে ঘুরিয়ে এদের যে পার্থক্য, এদের যে ডিফারেন্সিয়াল স্পেসিফিকা আছে, এদের যে পিকুলিয়ারিটিস আছে, এগুলোকে মুছে ফেলে একাকার করে ফাননকে বলা হচ্ছে যে আচ্ছা উনি তো জাতীয়তাবাদের বোধহয় পক্ষে ছিলেন, এগুলো বলা হচ্ছে। অথবা বলা হচ্ছে যে উনি একেবারে জাতীয়তাবাদকে সম্পূর্ণরূপে খারিজ করেছেন এবং জাতীয়কেও খারিজ করেছেন। কিন্তু জাতীয় এবং জাতীয়তাবাদ এক জিনিস নয়। বলা দরকার যে সাম্রাজ্যবাদের যুগে জাতীয় মুক্তির লড়াইকে খারিজ করা যায় না। এই কথা ফ্রান্স ফলো জোরে সোরে বলেছেন এবং এও বলেছেন যে এই লড়াই পর্যাপ্ত নয়, কিন্তু এই লড়াই একটি পর্যায়কে চিহ্নিত করে এবং এই লড়াই থেকে আরো অন্যান্য লড়াইয়ে যাওয়ার ব্যাপার আছে। এই কথা জাতীয় যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা সময়, আমি এই বিষয়ে পরে আবার দেব, একটা সময় লড়াইয়ের একটা মূর্ত রূপ, একটা স্ট্র্যাটেজিক সংহতি এক্সপ্রেশন। এবং আরেকটি বিষয়, আরেকটি বিষয় সেটা হচ্ছে হেগেলের একটা পুনর্লিখন আছে মানব কাছে, যেটা নিয়ে কথাবার্তা বলা হয়। হেগেলকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু হেগেলকে আমি প্রশ্ন, হেগেল বিশাল বিশাল এলাকায় যে কাজ করেছে, এখন প্রশ্ন জায়গায় কোন হেগেলের কথা বলছি, তাই তো? এটা প্রশ্নটা লোকজন বাংলাদেশে আমি দেখলাম যে তরুণদের মধ্যে